আমার চোখের সামনে চাকরি দরজাগুলি যেন আপনা হতে বন্ধ হয়ে যাচ্ছে। শোষণের অপর নাম নাকি সামাজিক পাপ, অথচ উঁচু তলার শস্য স্বার্থবেশী শয়তানের দল প্রতি মুহূর্তে নিংড়েছে গরিবের প্রাণ রস। গরিব হচ্ছে আরো গরিব, গরিব নেমে যাচ্ছে এই দারিদ্র সীমার নিচে। তোর সঙ্গে আমি সম্পূর্ণ একমত, কিন্তু তুই জানিস না সোমনাথ, কি দুর্বিষহ জীবন যন্ত্রণা নিয়ে প্রতি মুহূর্তে মৃত্যু হচ্ছে আমার। বাবা অসুস্থ, করে বিবাহযোগ্য একটা বোন, মা বিড়ি কোনো মতে অভাবী সংসারটাকে বাঁচিয়ে যাচ্ছে। মা যখন আমার চোখের সামনে পাতের থালা তুলে দেয়, তখন আমার চোখ ফেটে জল আসে। মধ্যবিত্তদের প্রায় করে আজ এই দুর্দশার ছবি আমরা যেন ধীরে ধীরে তলিয়ে যাচ্ছি। মাঝে মাঝে একটা দারুণ আক্রোশ এসে আমার কাঁধে ভর করে, ইচ্ছে হয় এই সমাজ রাষ্ট্রের ভিতরটা ধরে প্রচন্ডভাবে নাড়াতে। ইচ্ছে হয় চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে এটা চালানো যায়। আমার হয়ে চলে ওঠে, শাসক গোষ্ঠীকে বুঝিয়ে দেই, 20 শতাব্দী যুব মানুষ তোমাদের অবহেলা মুখ বুঝে থাকবে। আবার ভাবি বাবা দুঃখ পাবে, মার চোখ করে বেড়ে আসবে বেদনার অশ্রু। মা তো আমাকে মানুষ করে তুলতে আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু মাকে আমি জীবনে কি দিলাম, মাকে আমি জীবনে কি দিলাম। রমার সম্বন্ধে কি ভাবলে দীপক? রমাকে তুই ভালোবাসিস, তোদের ভালোবাসা দীপক ভালোবাসা মরে গেছে সোমনাথ। বেকারত্ব নামক জগতের পাথরটার নিচে চাপা পড়ে গেছে স্নেহ, প্রেম, মমতা, ভালোবাসা। বেকারত্ব নামক রাক্ষস তারুদের গলা। তোর ব্যথা আমি বুঝতে পারছি, আমিও যে বর্তমানে বেকার। এই যে মশাই দীপক বাবু, এই ইয়ে হয়েছে, ইয়ে হ্যাঁ আরে পড়ি আবার কেন, ধীরে ধীরে করে একটা চুকে যায়। আপনাদের পিছনে ঘুরে ঘুরে আমি ওই পরকালের ভাবনাটাও ভাবতে পারছি না। অথচ মনে করুন অনিশ্চয় সংসার কোন মুহূর্তে এই প্রাণ পাখিটা ফটফট করে উড়ে যেতে পারে। কি বললেন? আমি কথাই আপনারা হচ্ছেন রাঘব বল, ওই বিরাট সাহা করে আছে ওই দারিদ্র নামক চরমনে ধরে গিলবার দিচ্ছে। এত খেও আপনাদের খাই দিচ্ছে না, আরো চাই চার আর শেষ নেই। আচ্ছা নন্দী মশাই, শহরতলে এই 8 হাত বাই 30 হাতে ঘরে ভাড়া কি 30 টাকা হয়? ঘর অনুপাতে ভাড়াটা বড্ড বেশি। আমাকে বলছেন কেন? ওই মন্ত্রীদের বলুন। আরে সোয়া না তেল হয়েছে 16 টাকা, চারে না ডাল হয়েছে 6 টাকা, তাও ভেজালে শেষ। দেশটা একবার উঠে গেছে। মানুষ চোর ধাপ্পা বাসরা যে সমাজের শিরোমণি, সেই সমাজে কি মানুষ বাঁচতে পারে? আপনাদের মতো মহাপুরুষরা যতদিন আপনি মশাই ওই তখন থেকে খুব চেঁচান করছে। আপনার না পোষায় ঘর ছেড়ে দিন, আমরা অন্য ভাড়াটে বসাবো। ঘর তো ছাড়বই না, ভাড়াও দেবো না। আপনার যা খুশি আপনি করতে পারেন, আমিও দেখতে চাই কি করে এই বাড়ি থেকে আমাকে তুলে দেন। ঘর ছাড়বে না? ঠিক আছে, আমিও দেখছি কিভাবে জোর করে থাকে। মাস্টারি করবেন অন্য লোকের সঙ্গে, পুলিশ ডেকে এমন পেদানি দেব আম রক্ত বেরিয়ে আসবে। বেশি তর পাবেন না, মাথা আমার গরম আছে, আর তো সর আপনার ঘাড়ে উঠে যেতে পারে। আমাকে মারবে তুমি? আমার ঘাড়ে হাত দিবে? এমন কোনো বাপের পুরাই নেই এই 7 কোটি নন্দিকায় হাত দেয়। আমাকে তুমি হেঁচি বেঁচি পেয়েছে। আমি বলছি আপনি বেরিয়ে যান, নইলে আমার হাতে মার খেয়ে আপনি মরে যাবেন। জান না নন্দী মশাই, কি হবে অযথা বাদ বিসম্বাদ করে? যাচ্ছি বেরিয়ে। সঞ্জয় সেনকে এখন তোমরা চেনোনি, জেলার পুলিশ সুপার ওনার জামাই। একটু ইয়ারা করে দিলেই বেরিয়ে
বাপের নাম ফোকেট করে ছেড়ে দেবে। তুমি আর কত বড় মাস্টার? কি করছিস? ছেড়ে শালা! ছেড়ে দে, ছেড়ে! তাকে দিব। বেরো শালা! ছেড়ে দে। কি? আমাকে মারলে তুমি? আমাকে মারলে? এই অপমানের প্রতিশোধ যদি আমি না নিতে পারি, আমি বাস্তবই নন্দীর বেটাই নই। চলে বাস্তবে কুমড়ের সঙ্গে ধরবে তুমি, টের পাইয়ে দেবে, টের পাইয়ে দেবো, টের পাইয়ে দেবো। তবে আমার নাম সাত কই নন্দু। হ্যাঁ, বেরো! টের পাইয়ে দেবো, টের পাইয়ে দেবো। ও যত ভাবি এই তোর লোকগুলোকে আমি এড়িয়ে চলবো, তোদের কথার আমি জবাব দেব না, তবু কিছুতেই মাথা আমি ঠান্ডা রাখতে পারছি না। একে অন্য পাশের মতো আমার কণ্ঠ নালী চেপে ধরেছে, তার উপর মাথা গরম করিস না রে দীপক। দুঃখ মানুষের চিরদিন থাকে না, আর আমাদেরও থাকবে না। যতই অপবাসুক, নৈরাশ্যের শিকার আমরা কিছুতেই হব না। হতাশা হচ্ছে মৃত্যুরই নামান্তর, মৃত্যুরই নামান্তর। অত সারের সত্য গ্লানি মানুষের এমনিতে আসে না। বিয়ে পাশ করেছি 5 বছর, অথচ আমার ভাগ্যের অত চক্রটা ওই পৃথিবী রাক্ষসী গ্রাস করে নিয়েছে। আমি যেন ত্রিশূলের মতো ওই পৃথিবীর মহাশূন্য চলছি, মহাশূন্য চলছি, মহাশূন্য চলছি। দীপা, গানটা পেরেছো তুলতে? কি জানি? কি জানি মানে? কাল 10 বার গিয়ে তোমাকে শুনিয়ে দিলাম, হাতে ধরে তোমাকে দেখিয়ে দিলাম, তবু বলছো কি জানি? বুঝতে পারছি না। বেকার তোমার পিছনে পরিশ্রম করছি দীপা, গান তোমার হবে না, হতে পারে না। একটা গাধাকে শিখালেও গাধাটা গাইতে পারতো। পাঠ্য বুঝি। তুমি হাসছো? বাবার ভ্রুকুটি, প্রতিবেশীদের বিদ্রুপ উপেক্ষা করেও তোমাকে গান শিখাতে আসছি, অথচ তোমার কোনো আগ্রহই দেখছি না। আসলে তুমি আমাকে আমলে দিচ্ছ না। তাই যদি তোমার ইচ্ছে ছিল, কেন কেন তুমি আমাকে ভুগাচ্ছ দীপা? ভোগাচ্ছি? আচ্ছা চন্দনদা, কি আমাকে গায়িকা করে তোমার কি লাভ বলো তো? তা জানো না? পিতৃদেবের তিরস্কার, পাড়ার প্রতিবেশীদের সরস মন্তব্য, বেশি রাত করে বাড়িতে ফিরলে নিরব্য উপবাস, এই থেকে তো নিষ্কৃতি পাবো। বাতো নেই যেই হতভাগার জন্য বাতের থালা কুলে নিয়ে বসে থাকবে। তোমার বড় কষ্ট, তাই না চন্দনদা? থাক, আমার জন্য আর তোমার দরদ দেখাতে হবে না। আমার মতো দুর্ভাগা এই পৃথিবীতে দুটো আছে কিনা আমার জানা নেই। আমি ভেবেছিলাম তোমাকে গান শিখে আমার মনের অতৃপ্ত বাসনা পূর্ণ করব, কিন্তু কথাই বলে হতভাগা যেদিকে তাকা সাগর শুকিয়ে যায়, আমার অবস্থাও তাই। থাক থাক, হয়েছে, আর অভিমান করতে হবে না। আমি গাইছি, তুমি শোনো। হো হো হো, আহা হা, জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে, আমারে মন তারে যেন ভালোবেসেছে, আমারে মন তারে যেন ভালোবেসেছে।
আমি কিন্তু এতটা প্রত্যাশা করতে পারিনি। সত্যি খুব ভালো লেগেছে আমার, তুমি আমার মনের আশা পূর্ণ করে দিয়েছো দীপা। একটা কথা বলবো দীপা, বলো। আমি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। হাত ছাড়ো। দীপা, আমার বাবা দরিদ্র, দাদা বেকার, মা বিড়ি বেঁধে কোনো রকমে সংসার চালাচ্ছে। একবার বদনাম রটে গেলে এই জীবনে আমার আর কোনোদিন বিয়ে হবে না। কাল থেকে তুমি আসবে না চন্দনদা, গান আমি শিখবো না। কিন্তু আমার বাবার চাহিদার কথা আমি শুনেছি। নগদ 5,000 টাকা না পেলে তিনি তার ছেলের বিয়ে দেবেন না। 5,000 কেন, 5টা টাকা দেওয়ার মতো সাধ্য আমার গরিব বাবার নেই। কাজেই ওই অবাস্তব স্বপ্ন আর চেয়ে দেখো। আমি দেখি না চন্দনদা, আমি দেখি না। বাবা আমার বিয়ের যৌতুক চেয়েছে 5,000 টাকা। এতটুকু মানবিকতা নেই বাবার মধ্যে। বাবার বিরুদ্ধে আমি বিদ্রোহ ঘোষণা করব। তাতে লোকে যদি আমাকে কুসন্তান বলে বলুক, তবু মেয়ের বাপের বুকে বই দিয়ে বাবার অর্থ নির্ধারিত। আমি চন্দন ঢুকাবো না, আমি চন্দন ঢুকাবো না। কি বলছো মা? বিরুদ্ধ বিড়ি টাকা দাম দেনি? না বাবা, কেন? বিনোদটাকে আমাদের কাছে 25 টাকা পাবে, সেই বাবদ কেটে নিলাম। এদিকে যে ঘরে এক মুঠো চাল নেই বাবা, একটু বাবা তোর বাবা খেতে চাইবে। অন্য রুগ্ন মানুষটাকে আমি যদি এক মুঠো ভাত দিতে না পারি, আমার বেঁচে থেকে কি লাভ রে খোকা? কেদো না মা, আমি দেখছি কি করে হারাম জাদার টাকা কাটে দেয়। শোন বাবা, কিসে ডাকছো কেন? কি হলো? ঝগড়া বিবাদ করে কোনো কাজ নেই রে বাবা। বিনোদ তো সত্যি আমাদের কাছে টাকা পাবে। আমরা গরিব, অর্থ সম্পদ নেই। তোর পক্ষ হয়ে কেউ দুটো কথা বলবে না রে বাবা। দেখো মা, তোমার নীতি নিয়ে এ যুগে বেঁচে থাকা সম্ভব নয়। পায়ে ধরে কাঁদলেও কেউ তোমাকে দয়া করবে না। এক চোর মারলে 10টা লাথি ফিরে দাও। গুটি কামড়ে কইবে চাও, শয়তানদের বুকে রক্ত গুন্ডল করে পালন করে শীতের জ্বালাও মিটাও। ছলে বলে কৌশলে আমাদের বাঁচতে হবে মা। সাধুতা সত্যবাদিতার যুগ এটা নয়, এটা হচ্ছে ছলারা প্রবঞ্চনার যুগ। সবাই তোমার মুখের দিকে তাক পরে পরে আমি মার খাচ্ছি মা। নইলে মাঝে বাজে আমার ইচ্ছে হয় এই চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে সব পথে থেকে আমরা কি পেলাম মা? শুধু লাঞ্ছনা, অপমান। বড় আশা করে তুমি আমাকে লেখাপড়া শিখেছিলে, তোমার সমস্ত আশাকে আমি ব্যক্ত করে দিলাম মা। তোমার সমস্ত আশাকে আমি ব্যক্ত করে দিলাম। শেষ সম্বল ছিল একখানা কাঁসার থালা, তাও আজ বিক্রি করে দিতে হবে। পেটের সন্তানকে বিক্রি করে দিলাম, আর থালার মায়া করে কি হবে? যতই তুমি দুঃখ দাও না কেন ঠাকুর, আমিও দেখতে চাই এ দুঃখের শেষ কোথায়। তোমাদের গ্রামের বাড়িতে যাব না। অজব পাড়া গায়ে পচে পড়া আমার পক্ষে সম্ভব নয়। পরে যেন বলে বসো না তুমি আমার অবাধ্য হচ্ছ। তুমি গ্রামের বাড়িতে না গেলে বাবা দুঃখ পাবেন ছেলে। পাক দুঃখ? তাই বলে অজব পাড়া গায়ে পচে পড়া আমার পক্ষে সম্ভবই নয়। বর্ষাকালে গ্রামে জল কাদায় নরক সৃষ্টি হয়। তাছাড়া মশা, মাছি, ম্যালেরিয়া সে কোন সহ্য ব্যাপার। আমি দুদিনও সেখানে
তিষ্ঠতে পারবো না। পল্লীগ্রামকে তুমি ঘৃণা করছো ছেলে, অথচ তোমার জন্ম কিন্তু ওই পল্লীগ্রামে। সেটা আমার দুর্ভাগ্য। ছেলে, কেন যে তোমরা পল্লীগ্রামের প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে ওঠো আমি বুঝি না বাবু। গ্রামে তো মানুষ বাস করে না, বাস করে কতগুলো জন্তু জানো। আমি বলবো ওরা হচ্ছে বিধাতার অপসৃষ্টি। হতভাগ্যদের না আছে শিক্ষা, না আছে শালীনতা বোধ। শিয়াল কুকুরের মতো এক গাদা বাচ্চা জন্ম দেয়। অর্ধলঙ্গ বাচ্চাগুলোকে দেখলে আমার গা ঘিন ঘিন করে। কয়লা নেই, মাটির ঘাস ছেড়ে জ্বালানি ব্যবহার করে। তুমি যাদের দেখে ঘৃণা করছো সেই তথাকথিত অসভ্য মানুষগুলো নিজেদের পরিশ্রমে বাঁচিয়ে রেখেছে মানব সভ্যতার পাদবদ্বীপ। ওরা যদি চাষাবাদ বন্ধ করে দিয়ে নগর সভ্যতার মিশন শুনে আসতো এই শহরের দিকে, তাহলে আমাদের মতো ভদ্রলোকদেরকে না খেয়ে উপোস করে মরতে হতো। বাজে কথা নয় শেলি, বাজে কথা নয়, এটাই হচ্ছে খাঁটি কথা। গ্রামই সুদৃঢ় করেছে শহরের বুনিয়াদ, গ্রামই আমাদের বিলাসের যোগান দিচ্ছে, অথচ ওদেরই করছি আমরা চরম উপেক্ষা। তুমি যতই ওই পল্লীগ্রামের প্রশস্তি গাও না কেন, ওই নরকের মধ্যে আমি কিছুতেই যাব না। গ্রামের তুলনায় আমাদের শহর বিশ্বভুবনে মাঝে তোমার নেই কো তুলনা, শহর থেকে দূরে আমার পল্লী মা গো, আমার বাংলা মা। শহর থেকে দূরে আমার পল্লী মা
অপূর্ব তোমার পল্লী সঙ্গীত। বেড়াতে বেরিয়েছেন বাবু? হ্যাঁ ভাই। কি দেখবেন আমাদের এই পল্লী গ্রাম, খড়ের চাল, মাটির দেয়াল, এদো পুকুর, মশা মাছি, ম্যালেরিয়া। কারো কোনো কঠিন অসুখ হলে 5 মাইল হেঁটে না গেলে চিকিৎসার কোনো সুযোগ নেই। আমরা গ্রামের মানুষরা যে কিভাবে বেঁচে আছি জানেন একমাত্র ঈশ্বর। কিন্তু একটু পরে দেখতে পারবেন অন্ধকার যেন গোটা গ্রামটা একেবারে গ্রাস করে ফেলছে। শহরকে আপনারা ভদ্রবাবুরা সুন্দর করে সাজাচ্ছেন, কিন্তু গ্রাম বাংলা যে তিমিরেই সেই তিমিরেই রয়ে গেছে। গাছে গাছে ডাকে পাখি, পাখি শোনে ধান, নৌকা বেয়ে যায় মাঝিরা হালি হালি গান। এই মাটির ছেড়ে আমি, এই মাটির ছেড়ে আমি স্বর্গে যেতে চাইবো না। শহর থেকে দূরে আমার পল্লী মা, আমার বাংলা মা। শহর থেকে দূরে আমার পল্লী মা। আমার বাংলা। বিনা প্রয়োজনে তুমি 20টি টাকা নষ্ট করলে। নষ্ট করলাম? হ্যাঁ, কি প্রয়োজন ছিল এই ভিখিরিটাকে 20টি টাকা দেবার? কি প্রয়োজন ছিল সেটা তোমার ওই উর্বর মস্তিষ্কে ঢুকবে না। আমরা হোটেলে ঢুকে খাবার পর বিয়ারকে যখন বকশিশ দেই, ওই তখন তো তোমাকে প্রতিবাদ করতে শুনিনি। সেটা সম্মানের সেটা প্রশ্ন। সম্মানের প্রশ্ন, আর এটা হচ্ছে আমাদের জীবনের প্রশ্ন। বাংলার কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে ওই সব গ্রাম্য বাউলরা। আমরা হচ্ছি নগর সভ্যতার ঘুম ধরা প্রতিনিধি। তাই তো বিদেশি শিক্ষায় শিক্ষিত হয়ে বিজাতীয় পোশাক পরে বাবাকে বলছি ড্যাডি, মাকে বলছি মাম্মি। আমরা ভুলে গেছি দেশকে, দেশের মাটিকে। একটা কথা বলবো বাবু? বলেন। গ্রামে তোমাদের নতুন দেখছি, মানে এর আগে কখনো দেখিনি কিনা তাই। এই, এই, তুমি নয় ছোট লোক, তুমি নয়, বলো আপনি। ইতর কোথাকার। এই জন্যই আমি গ্রামের মানুষদের বলি জানোয়ার। শিক্ষা নেই, সভ্যতা নেই। জেলার পুলিশ সুপারকে বলে কিনা তুমি। আমি তা বুঝতে পারিনি মা। হোয়াট ননসেন্স। মা কেন? এই কেন তুমি আমাকে ব্যবসায় বলতে পারো না? উনি বৃদ্ধ মানুষ, তাছাড়া মা ডাক্তার তো তেমন অপরাধের নয়। চুপ করবে তুমি। যা বোঝো না তার মধ্যে নাক গলাতে এসো না। এইসব ইতরদের সাথে কি ভাষায় কথা বলতে হবে তা আমার ড্যাডির কাছ থেকে শিখে নেবে। এদেরকে আস্তে জুতো আর চেতে জুতো মারবে, তবে যদি এদের শিক্ষা হয়। যত সব রাবিশ। হ্যাঁ, ধ্যাৎ। মা লক্ষ্মী বড্ড রেগে গেছেন বাবা, কিন্তু আমি তো এমন কিছু বলিনি। অযথাই উনি আমার উপর রাগ করলেন। আমি বৃদ্ধ মানুষ। আমার স্ত্রী ব্যবহারের জন্য আমি আপনার কাছে মার্জনা চাইছি। না না বাবু, ভুল আমারই হয়েছে। আমি বুঝতে পারিনি আপনি জেলার পুলিশ সুপার। মা লক্ষ্মী ঠিকই বলেছে, অন্যায়টা আমারই। আপনি কোনো ভুল করেননি। আমার কর্মক্ষেত্রে আমি আমার সম্মান দাবি করতে পারি, কিন্তু বাইরে একজন সাধারণ নাগরিক সঙ্গে আমার কোনো তফাৎ নেই। আমাকে আপনি তুমি বলবেন। আপনি পিতৃতুল্য, কাজেই তুমি বলাটা মোটেই অন্যায় নয়। এই তো শিক্ষিত মানুষের মতো কথা। অনেকেই এই কথাটা ভুলে যায় বাবা। পদমর্যাদার অহংকারে মানুষকে অমানুষ করে দেয়। আচ্ছা বাবা, এখানে তুমি কাদের বাড়িতে এসেছো? সঞ্জয় সেনকে চেনেন? হ্যাঁ চিনি বাবা, আমরা তো ওনার বাড়িতেই ভাড়া থাকি। সঞ্জয় বাবু আমার শ্বশুর মশাই। ও আচ্ছা আচ্ছা,
তুমি তাহলে শহরের লোক? আগে না, আমি গ্রামের লোক। কল্যাণগড়ে জমিদার মণিশঙ্কর চৌধুরী আমার বাবা। কি নাম বললে? আমার বাবার নাম মণিশঙ্কর চৌধুরী, উনি কল্যাণগড়ের জমিদার। ঝন্টুকে কি দেখছেন আপনি? কি দেখছেন আপনি আমাকে? না, কিছু না বাবা। 22-23 বছর আগে একটা অন্ধকার ঘর, এক অসহায় মা তার 1 বছরের শিশুকে পেটের জালের তলায় বিক্রি করে দিয়েছে। আপনি কি বলছেন? নিজের ছেলেকে? উপায় ছিল না, এছাড়া কোনো উপায় ছিল না। মা কিন্তু ছেলেকে আজও বলতে পারেনি। কোন সুন্দর ছেলেকে দেখলে অপলকে তাকিয়ে কি যেন অনুসন্ধান করে। আইরি হতভাগী, যাকে তুই বিক্রি করে দিয়েছিস, তার উপর তোর কিসের অধিকার? কিসের অধিকার? কিসের আশ্চর্য ব্যাপার, ভদ্রলোক কি যেন বলতে বলতে থেমে গেলেন। ঝন্টু বলেই বা কেঁদে উঠলেন কেন? হয়তো কোনো আমার আত্মীয় ছিল ঝন্টু, আমার মুখের সঙ্গে হয়তো তার মিল আছে। ব্যাপারটা কিছুই বোঝা গেল না।